অবশেষে 1920 সালের জুলাই মাসে প্রায় এক মাস ধরে চলল আইসিএস পরীক্ষা। একদিন সকালে খবরের কাগজ দেখে যার পর নয় বিস্মিত হলেন তিনি নিজেই। আইসিএস পরীক্ষায় তিনি চতুর্থ স্থান অধিকার করেছেন। পরীক্ষায় চতুর্থ স্থান অধিকার করার জন্য নানান জায়গা থেকে অভিনন্দন বার্তা আসছে, এবং এই দাসত্বের কাজে যদি একটু কৃতি হওয়া যায় তাহলে তো চিফ সেক্রেটারি পর্যন্ত হওয়া খুব একটা কিছু কঠিন ব্যাপার নয়। কিন্তু সুভাষের দ্বারা সেটা হবে কি, সেটা কিন্তু ফার্ম ডিসিশন। প্রেসিডেন্সি কলেজ থেকে সুভাষকে বহিষ্কার এবং আইসিএস থেকে তার পদত্যাগ, এই দুটো খবর ভারতবর্ষের কোনায় কোনায় পৌঁছে গেল। This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only. নমস্কার, দেশ ও সুভাষ চ্যানেলে প্রত্যেককে আবার একবার স্বাগত। আমরা আলোচনা করছিলাম ইংল্যান্ডে সুভাষচন্দ্র প্রেসিডেন্সি কলেজ থেকে বহিষ্কার এবং আইসিএস থেকে পদত্যাগ, এই দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা সুভাষের রাজনৈতিক জীবনে প্রবেশের পূর্বে। অবশেষে 1920 সালের জুলাই মাসে প্রায় এক মাস ধরে চলল আইসিএস পরীক্ষা। সুভাষ মনে মনে ভাবতে থাকলেন তার পরীক্ষা তো মোটেই আশানুরূপ হয়নি। প্রস্তুতিও খুব ভালো ছিল না। মাত্র 8 মাসের প্রস্তুতি পর্বে তিনি পুরো সিলেবাস কমপ্লিট করেছেন। সুতরাং পাশ করার কোনো আশাই তিনি দেখতে পাচ্ছেন না। ট্রান্সলেশন বা অনুবাদের যে পেপার, সেই পেপারটিও তার মনোমতো হয়নি। খুব ভালো করে উত্তর করতে পারেননি বলে মনে করলেন তিনি। কিন্তু একদিন সকালে খবরের কাগজ দেখে যার পর নয় বিস্মিত হলেন তিনি নিজেই। আইসিএস পরীক্ষায় তিনি চতুর্থ স্থান অধিকার করেছেন। টেলিগ্রাম করে তো বাড়িতে এই সুখবরটা জানানো হলো, কিন্তু সুভাষের মনে তখন একটা দোলাচল শুরু হয়েছে। অর্থাৎ বিদেশের গোলামি করে এবং ইংরেজের গোলামি করে এই পদ চাকরি তিনি করতে পারবেন কিনা। পরীক্ষায় চতুর্থ স্থান অধিকার করার জন্য নানান জায়গা থেকে অভিনন্দন বার্তা আসছে, শুভেচ্ছা আসছে, কিন্তু এই চাকরিতে ব্রিটিশের নিয়ম কানুন মেনে চলতে হবে। একরকম মাথা নিচু করে কাজ করতে হবে। তারা যেরকম অর্ডার দেবেন সেরকম কর্ম সম্পাদন করতে হবে। এটা সুভাষের মনে হলো যে এক ধরনের ভণ্ডামি ছাড়া কিছু নয়। এবং এই দাসত্বের কাজে যদি একটু কৃতি হওয়া যায় তাহলে তো চিফ সেক্রেটারি পর্যন্ত হওয়া খুব একটা কিছু কঠিন ব্যাপার নয়। কিন্তু সুভাষের দ্বারা সেটা হবে কি, এই চাকরিতে যাবতীয় জাগতিক সুখ রয়েছে, কিন্তু আত্মার সুখ। সুভাষের মনে এরকম একটা দোলাচল চলছে। এরকম একটা খবর যখন বাড়ির লোকের জানতে পারলো তখন সাংঘাতিক হতাশা। কিন্তু সুভাষ বিশ্বাস করতেন তার মেজ দাদা শরৎচন্দ্র বসু একমাত্র তাকে বুঝতে পারবেন, তাকে নিশ্চয়ই উৎসাহ দেবেন। সেই সময়ে তিনি মেজদাকে চিঠি লিখলেন। কি লিখলেন শুনুন। আপনার অভিনন্দন সূচক পত্র পেয়ে বিশেষ আনন্দিত হয়েছি। জানি না আইসিএস পরীক্ষা পাশ করে কি এমন আমার লাভ হয়েছে, তবুও এই খবরে আপনারা যে খুশি হয়েছে এবং বিশেষ করে বাবা মায়ের মন এই দুর্দিনে একটু হালকা হয়েছে, তাতেই আমার আনন্দ। পুরো চিঠিটা পড়া মুশকিল, কিছু কিছু বিশেষ অংশ আমি পড়ছি। পরে আরো লিখলেন, সাধারণ লোকে যাকে উন্নতি বলে, সেই উন্নতির তোরণে দাঁড়িয়ে আজ আমার মনের অবস্থা কি হচ্ছে তা আপনি নিশ্চয়ই বোঝেন। সিভিল সার্ভিস পরীক্ষার সম্বন্ধে আমার কোনো মোহ নেই, তা আমি জানি, কিন্তু আমার চাকরি ছাড়ার কথাতে বাবা যে
খড়গহস্ত হয়ে উঠবেন তাতে কোনো সন্দেহ নেই। আপনি হয়তো বলতে পারেন, এ চাকরি না এড়িয়ে এর ভেতরে প্রবেশ করে এর পাপকে দূর করা উচিত। কিন্তু তাহলেও একদিন না একদিন চাকরি তো আমাকে ছাড়তেই হবে। তাছাড়া অনেক সন্দেহবাদী লোক বলবে, একবার চাকরিতে ঢুকলে আমার তেজ আর থাকবে না, সুতরাং চাকরিতে সেই অশুভ প্রভাব আমি আমার উপর কিছুতেই পড়তে দেব না। এ বিষয়ে আমি দৃঢ় প্রতিজ্ঞ। পরে বলেছেন, আমার মনের যা গঠন তাতে সন্দেহ হয় সিভিল সার্ভিসের পক্ষে আমার যোগ্যতা আছে কিনা। বরং আমার ধারণা যেটুকু ক্ষমতা আছে তা অন্যভাবে আমার নিজের ও আমার দেশের উপকারে লাগাতে পারি। মনে দ্বন্দ্ব জেগেছে ঠিকই, কিন্তু কোনো সিদ্ধান্তে তখনও উপনীত হতে পারেননি। পরে 1921 সালের 26শে জানুয়ারি সুভাষ আইসিএস পদত্যাগের সিদ্ধান্তের কথা স্পষ্টভাবে বাড়িতে জানিয়ে দিলেন। মেজদাকে লিখলেন, আপনি বলতে পারেন যে কুৎসিত ব্যবস্থাকে এড়িয়ে না গিয়ে এর ভেতরে প্রবেশ করে এর বিরুদ্ধে সংগ্রাম করে যাওয়া উচিত। নীতি অনুসারেই আমি শাসনযন্ত্রের অংশীদার হওয়ার কথা চিন্তা করতে পারি না। আমি এখন দুই পথের সংযোগস্থলে উপস্থিত। আপনার আশীর্বাদে আমার আস্থা আছে, তাই আপনার নিকট আবেদন করছি। সুভাষচন্দ্র জানতেন মেজদা শরৎচন্দ্র কখনোই তাকে নিরাশ করবেন না। তিনি আশা করলেন যে বাবা মাকে ব্যাপারটা বুঝিয়ে নিশ্চয়ই মেজদাদা শান্ত করতে পারবেন। এই বছরই 16ই ফেব্রুয়ারি আরো একখানি চিঠি লেখেন তিনি মেজদাকে। তখন সমস্ত অন্তর্দ্বন্দ্বের অবসান ঘটেছে। তার আত্মবিশ্বাস আরো দৃঢ় থেকে দৃঢ়তর হয়েছে। তিনি লিখলেন চিত্তরঞ্জন দাসের কথা। চিত্তরঞ্জন দাস তখন কলকাতায় এক অবিসংবাদী বিস্ময়কর নেতা। তিনি লিখছেন, চিত্তরঞ্জন দাস এই বয়সে সংসারের সবকিছু ছেড়ে জীবনকে অনিশ্চয়তার পথে ছেড়ে দিতে যদি পারেন, তবে আমার সাংসারিক সমস্যাহীন তরুণ জীবনে এই ক্ষমতা আরো বেশি। চাকরি ছাড়লেও আমার কাজের বিন্দুমাত্র অভাব ঘটবে না। শিক্ষকতা, সমাজসেবা, সমবায় প্রতিষ্ঠান, সাংবাদিকতা, গ্রাম সংগঠন প্রভৃতি কাজ রয়েছে, যাতে হাজার হাজার তরুণ যুবক জীবন কাটিয়ে দিতে পারে। ব্যক্তিগতভাবে আমি বর্তমানে শিক্ষকতা ও সাংবাদিকতার দিকেই আকৃষ্ট হচ্ছি। আত্মত্যাগের আদর্শ নিয়ে আমি জীবন শুরু করতে চাই, স্পষ্ট তিনি জানিয়ে দিলেন। এই চিঠি সুভাষ যখন লেখেন, তখন তার উপর অরবিন্দ ঘোষের প্রভাব বিশেষ পরিমাণে প্রত্যক্ষ করা যায়। অরবিন্দ ঘোষ সম্পর্কেও তিনি কয়েকটি কথা লিখেন। তিনি পরিষ্কারভাবে জানান, অরবিন্দ ঘোষের পথই আমার কাছে মহৎ, নিঃস্বার্থ অনুপ্রেরণা। জানকীনাথ মনে প্রাণে বিশ্বাস করতেন যে আগামী 10 বছরের মধ্যে স্বায়ত্তশাসন অনিবার্য। কিন্তু সুভাষ জানতেন 10 বছর কেন, যদি আমরা উপযুক্ত মূল্য দিতে পারি তাহলে তার আগেই আমরা স্বায়ত্তশাসন অর্জন করতে পারি। এবং কি সেই মূল্য? সেই মূল্য হচ্ছে আত্মত্যাগ। প্রত্যেক ব্যক্তির পক্ষে যদি সম্ভব নাও হয়, তাহলে অন্তত প্রত্যেক পরিবারকে আজ দেশ মাতার চরণে কিছু না কিছু অর্ঘ্য এনে দিতে হবে। মেজদা এই সময় লিখল, দেশে ফিরে তুমি যদি পদত্যাগটা করো তাহলে ভালো হয়। কিন্তু সুভাষ উত্তরে জানালেন যে প্রতিজ্ঞাপত্রে যদি আমি সইটি করি,
সেই কাজটাই কিন্তু গোলামির প্রতীক, এবং সেই কাজ করা তার পক্ষে অত্যন্ত কঠিন। আগামী 6 মাসের মধ্যে অনেক কিছু পরিবর্তন ঘটবে। ঠিক সময়ে সাড়া না দেওয়ার জন্য আন্দোলন থমকে যেতে পারে। সুভাষ তার পদত্যাগের চিঠি পাঠান 22 এপ্রিল। এই পদত্যাগ পত্র পাওয়ার সঙ্গে সঙ্গে আশ্চর্য হয়ে গেল ইন্ডিয়া হাউসের প্রায় সমস্ত লোক। এর আগে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের কাছে চিঠি লিখেছেন, তার মনের কথা জানিয়েছেন। এর উত্তরে চিত্তরঞ্জন বলেছেন, রাজনৈতিক কর্মীর অভাব নেই, এ কথা সত্য। আন্তরিকতাপূর্ণ কর্মীর অভাব নিশ্চয়ই আছে। সুতরাং এই অভাবের ব্যাপারটি সুভাষ যখন অনুধাবন করতে পারলেন, তিনি তার আত্মীয়দের স্পষ্ট জানিয়ে দিলেন যে দেশে ফেরার পর তার মনোমতো কাজের কোনো অভাব হবে না। এই সময় সরকারি ভারত সচিব স্যার উইলিয়াম ডিউক, সুভাষের বরদা সতীশচন্দ্র বোস, তার মাধ্যমে সুভাষকে অনুরোধ করেন সিভিল সার্ভিসের এই পদ যেন সুভাষ ছেড়ে না চলে যান। কিন্তু সুভাষ তো তার সিদ্ধান্তে অটল। বরাবরই তিনি যে ডিসিশন নিয়েছেন সেটা কিন্তু ফার্ম ডিসিশন। প্রেসিডেন্সি কলেজ থেকে সুভাষকে বহিষ্কার এবং আইসিএস থেকে তার পদত্যাগ, এই দুটো খবর ভারতবর্ষের কোনায় কোনায় পৌঁছে যায়। দেখা যাক কি হয় এবার। ধন্যবাদ, ভালো থাকবেন।